মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য, ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। সুখরঞ্জন বাবু একজন ফরেস্ট রেঞ্জ অফিসার। বন জঙ্গল নিয়েই তার কারবার। বন্যপ্রাণী তথা জঙ্গলের রক্ষণাবেক্ষণ ওনার দায়িত্বের মধ্যেই পড়ে। সরকারি চাকরি, ফলে বদলি লেগেই আছে। কিন্তু মধ্যপ্রদেশের সারান্ডায় বদলি হওয়ার ঘটনাটি তার মনে বিশেষভাবে আলোকপাত করেছিল। বনে জঙ্গলে থাকার অভ্যাস তার বহুদিনের। প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে দেখা বহু ঘটনাই তার জীবনে দাগ কেটেছিল। তবে তার জীবনে দেখা সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটেছিল সারান্ডার জঙ্গলে, যার বর্ণনা তিনি কোনো দিনও কাউকে দিতে পারেননি, কারণ সেই ঘটনাটি ছিল যুক্তিতর্কের ঊর্ধ্বে। 1932 সাল মধ্যপ্রদেশের সারান্ডায় বদলি হয়ে এলেন সুখরঞ্জন তালুকদার। সহজ সরল মানুষ, সাহস এবং সততা দুই তার স্বভাবে বিদ্যমান। 2 দিন হলো এসে উঠেছেন সারান্ডার ফরেস্ট রেঞ্জের সরকারি বাংলোতে। পশু শিকারের একেবারে বিরোধী তিনি। যে কোনো জায়গায় গেলেই প্রথম কাজ জঙ্গলটা ভালো করে টহল দিয়ে নেওয়া, প্রতিটি প্রাণীর শারীরিক অবস্থা নিরীক্ষণ করা। শুধু বন্য আধিকারিক বললে ভুল হবে, ছোটখাটো পশু চিকিৎসকও বলা যেতে পারে। ফলে যেখানেই তিনি বদলি হয়ে যান না কেন, অনেক কাজেরই সুরাহা হয়ে যেত। একদিন বিকেলে বাংলোয় বসে আরাম করছিলেন সুখরঞ্জন বাবু। হঠাৎ তার এক বন্ধু এসে হাজির। তিনি তারই মতো একজন ফরেস্ট রেঞ্জ অফিসার। তবে সুখরঞ্জন বাবুর দায়িত্বে আসার পর তার বদলির নির্দেশ পাকাপাকিভাবে বরাদ্দ হয়ে গেল। তাই যাবার আগে একবার বন্ধুর সাথে দেখা করতে এলেন নীলকান্ত বাবু। এই জঙ্গলটা বড়ই অদ্ভুত সুখরঞ্জন। আমার অভিজ্ঞতা বড়ই বিচিত্র। এই জঙ্গলে একটা বুনো জানোয়ার আছে। সাক্ষাতের একেবারে শেষ মুহূর্তে এসে কথাটি পারলেন নীলকান্তবাবু। জঙ্গল সম্পর্কে তার করা মন্তব্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বিচিত্র ছিল এইটাই। সুখরঞ্জন বাবু কথাটা শুনেও না শোনার ভান করে বললেন, 2-1টা বুনো খ্যাকশিয়াল ছাড়া এখানে তেমন কিছু তো নজরে পড়েনি। এর চেয়ে ভয়ঙ্কর কোনো জন্তু আছে বলে তো মনে হচ্ছে না। কথাটা শুনে নীলকান্তবাবু কোনো জবাব দিলেন না। মাথা চুলকাতে চুলকাতে সুখরঞ্জন বাবু আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বুনো জানোয়ার বলতে তুই ঠিক কি বলতে চাইছিস? কথাটার গুরুত্ব তেমন না দিলেও অন্তর্নিহিত অর্থকে একেবারে উড়িয়ে দিতে পারলেন না সুখরঞ্জন বাবু। নিজের চোখে দেখলে হয়তো বুঝবি। যার যার বিশ্বাস তার তার কাছে। সবার যুক্তিও এক নয়, আবার সব কিছুকে দেখার ধরনও এক নয়, অকপটে বললেন নীলকান্ত বাবু। এবার সুখরঞ্জন বাবু ব্যঙ্গের হাসি দিয়ে বললেন, তোর যত সব উদ্ভট কল্পনা। খুব একটা অবাক হলেন না নীলকান্ত বাবু। তবে এই কথাটি বলার পর সুখরঞ্জন বাবুর কাছ থেকে তিনি এমনই প্রত্যুত্তরই আশা করেছিলেন।
ফলে কথা না বাড়িয়ে তিনি বিষয়টা এড়িয়ে গেলেন। এক কাপ কফি কোনো রকমে শেষ করেই বললেন, আজ তবে উঠি শুক্রঞ্জন, সাবধানে থাকিস। কথাটা শেষ করেই হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন নীলকান্ত বাবু। বিষয়টা নিয়ে সারা রাত ভাবলেন সুখরঞ্জন বাবু। নীলকান্ত বাবুর এমন বিচিত্র আচরণ তাকে যথেষ্ট উদ্বেলিত করে তুলেছিল। নিঃসঙ্গতাই যখন সঙ্গী, তখন একাই বিষয়গুলির মীমাংসা করতে হবে, এমনটাই নিজেকে বোঝাতে লাগলেন তিনি। পরিবার পরিজন ফেলে জঙ্গলে আসা, সরকারি চাকরির তকমাটা গায়ে লেগে গেলেও কাজটা অনেকটাই দুঃস্বপ্নের মতো। বন্য জীবজন্তুদের সাথে একই জায়গায় বসবাস করা। তবুও নিজের পেশাকে তিনি কোনো দিনও খারাপ চোখে দেখেননি। তাই মনে মনে ভাবলেন বুনো জানোয়ারের অর্থটা নিজেই খুঁজে বার করবেন। পরদিন সকালে রোজকার অভ্যেস মতো সুখরঞ্জন বাবু জঙ্গল এলাকায় উদ্দেশ্যহীনভাবে ভ্রমণে বেরিয়ে পড়লেন। বন্যপ্রাণী এবং বনানীর ইতিকথা তার পুঙ্খানুপুঙ্খ রূপ জানা, তাই নিজের চোখে দেখে ধারণা করাটাই তার কাছে সবচেয়ে বড় মনে হলেও কোনো একজন সঙ্গীকে সঙ্গে নিতে পারতেন, তবে তার উদ্দেশ্য ছিল জায়গাটা ঘুরে দেখা। বনের পশু পাখিরাও নাকি কথা বলে, গাছগাছালিও নাকি মানুষের উপস্থিতি টের পায়, এমনটাই ধারণা ছিল তার। মোটের ওপর পায়ে হেঁটে বেড়াতে সুখরঞ্জনবাবুর জুড়ি নেই। চলার পথে যা কিছু চোখে পড়ত সেগুলো মনের খাতায় টুকে নেওয়াই ছিল তার স্বভাব। একজন প্রকৃত প্রকৃতিবিদের নাকি এমনটাই আচরণ হওয়া উচিত। সেদিন সকালে ওনার যা নজরে পড়ল তা অন্যান্য দিনের সাধারণ অভিজ্ঞতার থেকে অনেক আলাদা। ঘন জঙ্গলের মধ্যে একটা জলাধারের পাশে মসৃণ পাথরের ওপর শুয়ে রয়েছে বছর 15-র এক মেয়ে। স্নিগ্ধ রোদে নিজের ফর্সা সুন্দর শরীরটা রাজকীয় বিলাসে শুকিয়ে নিচ্ছে। সদ্য স্নানের কারণে ওর ভিজে চুল দুভাগ করে মাথার সঙ্গে লেপ্টে রয়েছে। গাঢ় কালো রঙের মণি দুটো চিতাবাঘের মতো দপদপ করে জ্বলছে। অলস অথচ তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে চেয়ে রয়েছে সুখরঞ্জন বাবুর দিকে। এ যেন এক অপ্রত্যাশিত অপচ্ছায়া। এমন আবিষ্কার তার দ্বারা এর পূর্বে কোনো দিনও হয়নি। মেয়েটিকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়লেন তিনি। সুখরঞ্জন বাবু মনে মনে চিন্তা করলেন, এই মেয়েটি এখানে এলো কোথা থেকে? গভীর জঙ্গলের মধ্যেই বা সে কি করছে? এখানে আসার পর তিনি শুনতে পেয়েছিলেন স্থানীয় কোনো এক ব্যক্তির বাচ্চা রাত বিরেতে গায়েব হয়ে গেছে। এই মেয়েটি সে নয় তো? কিন্তু সেটা তো নিতান্তই একটা ছোট বাচ্চা ছিল, এমন বড়সড় কিশোরী নয়। অতশত না ভেবে তিনি মেয়েটাকে প্রশ্ন করেই ফেললেন, তুমি কে গো? কি করছো ওখানে? দেখে কি মনে হচ্ছে? না মানে আমার মনে হলো তাই প্রশ্নটা করলাম। কেন, দেখে বুঝতে পারছো না রোদ পোয়াচ্ছি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো কোথায়? কেন? আহা বলোই না, ক্ষতি কি? এই জঙ্গলেই থাকি, জঙ্গলটা দারুণ সুন্দর। মেয়েটার কণ্ঠে সামান্য উৎসাহের ছোঁয়া। তারপর সুখরঞ্জন বাবু আবার বললেন, কিন্তু রাতে থাকো কোথায়? মানে? মানে ঘুমাও কোথায়? তা জেনে আপনার কি হবে? বললাম তো এখানেই থাকি, এখানেই খাই, এখানেই ঘুমাই। আচ্ছা তা তো বুঝলাম, তোমার পরিবারে কে কে আছেন? আমার কেউ নেই, দিনরাত্রি আমি এই জঙ্গলেই কাটিয়ে দিই। তাছাড়া রাতে তো আমি ঘুমাই না, রাতেই তো আমার সব থেকে বেশি কাজ পড়ে।
একটা অস্বস্তিকর অনুভূতি সুখরঞ্জন বাবুর মনে জায়গা করে নিতে লাগলো। তার মনে পড়ল নীলকান্ত বাবুর বলা কথাগুলো। তিনি বেশ ভালোই বুঝতে পারলেন একটা রহস্যের সমাধানকে আঁকড়ে ধরতে গিয়ে সেটা কৌশলে তাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু এর সমাধান তাকে করতেই হবে। সুখরঞ্জন বাবু আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি খাও? কাঁচা মাংস আমার খুব প্রিয়। খুব ধীরে ধীরে মেয়েটি শব্দগুলো উচ্চারণ করল, যেন প্রতিটি শব্দের স্বাদ জিভে পরখ করে দেখে নিল সে। মেয়েটির আচরণ বড়ই অদ্ভুত। ক্রমাগতভাবে মেয়েটি তার দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে তুলতে লাগলো। তবুও এই রহস্যের উদ্ঘাটন এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ভয় না পেয়ে সুখরঞ্জনবাবু আবারও প্রশ্ন করলেন, তবে এবারের প্রশ্নে মেয়েটি বেশ বিরক্ত বোধ করল। তুমি কিসের মাংস খাও? ওফ, যখন জানতেই চাইছো তখন সবটাই খুলে বলি। এই বনে যত জীবজন্তু দেখছো সবার মাংসের স্বাদ আমি নিয়ে নিয়েছি, কেউই বাদ পড়েনি। খরগোশ, বুনো মুরগি, হাঁস, ছাগলের ছানা সব কিছুই, এমনকি মানুষের এক আধটা বাচ্চাকেও। আসলে রাতে ওদের বাড়িতে বন্ধ করে রাখে কি না, আর সেই সময়টাতেই আমি শিকারে বেরোই। শেষ মানুষের বাচ্চা খেয়ে দেখেছি প্রায় মাস দুয়েকের উপর হয়ে গেল। কথাটা শোনা মাত্রই সুখরঞ্জন বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। হঠাৎ মনে পড়ে গেল স্থানীয় আধিকারিকটির কথা, যার বাচ্চা গায়েব হয়েছিল। এই ঘটনা ঠিক 2 মাস আগেই ঘটেছিল। মেয়েটি যা বলছে তার সাথে কি এই ঘটনার কোনো যোগসূত্র আছে? ভাবতে ভাবতে ঘামটা মুছে নিলেন তিনি। তবে শেষ মন্তব্যের তামাশাটুকু গায়ে না মেখে তিনি আলোচনাকে শিকারের প্রসঙ্গে নিয়ে আসতে চাইলেন। ভাবলেন মেয়েটিকে এবার একটু অন্যরকমভাবে প্রশ্ন করা যাক। তুমি যে বলছো তুমি মানুষের বাচ্চা ধরে খাও, কিন্তু এ কথা কে বিশ্বাস করবে বলো? এই এলাকার মানুষের বাচ্চা ধরা অত সহজ নয়। আমার পক্ষে সব সম্ভব। রাতে আমি 4 পায়ে শিকার ধরি। তার মানে তুমি কুকুর নিয়ে শিকার ধরতে বেরো, তাই তো? অনিশ্চিত সুর টানলেন সুখরঞ্জন বাবু। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একটা অপার্থিব্য চাপা হাসিতে ফেটে পড়ল চারিদিক। সেই হাসিতে কিছুটা হিংস্র ছাপ সুখরঞ্জন বাবুর চোখে পড়ল। কুকুর কেন? রাতে কোনো মানুষও আমার কাছে আসার জন্য ছটফট করবে না। সুখরঞ্জন বাবু ক্রমশ অনুভব করতে লাগলো এই অদ্ভুত কথার মেয়েটির মধ্যে নিঃসন্দেহে অলৌকিক কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ভাবলেন স্থানীয় ব্যক্তিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখতে হবে। আবার পরে কথা হবে তোমার সঙ্গে, ঠিক আছে? এই বলে সুখরঞ্জন বাবু সেই স্থান ত্যাগ করলেন। সেদিন রাতে স্থানীয় লোকজনকে ডেকে তিনি তার বাংলোতে একটি বৈঠক আয়োজন করলেন। ফরেস্টের দেখাশোনা করেন যারা, সেই সমস্ত লোকগুলোর কেউই এই বিষয়টির কোনো সমীক্ষা দিতে পারলেন না। ফলে সুখরঞ্জন বাবুর চিন্তাটা আরও বেড়ে গেল। অনেকের মতে এমন হুলিয়ার কোনো মেয়েকে তারা কোনো দিনও এই জঙ্গলে দেখেননি। ফলে জটিলতার কোনো মীমাংসা করা গেল না। মনে মনে ভাবলেন মেয়েটির সাথে দেখা হলে আরও কথা বলতে হবে। পরের দিন আবার ওই পথেই গেলেন সুখরঞ্জন বাবু। ঠিক একই জায়গায় আবিষ্কার করলেন মেয়েটিকে। আজকে মেয়েটিকে আগের দিনের থেকে অনেক বেশি রুক্ষ শুষ্ক লাগছে। সুখরঞ্জন বাবু ঠিক করলেন মেয়েটিকে সঙ্গে করে তার বাংলোয় নিয়ে যাবেন। সুখরঞ্জন বাবু মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কি করছো?
প্রত্যুত্তরে মেয়েটি বলল, রোজ রোজ একই প্রশ্ন কেন করো? দেখতে পাচ্ছ না রোদ পোয়াচ্ছি? সুখরঞ্জন বাবু আবারও বললেন। তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে? মেয়েটি বলল, তোমার বাড়িতে নিয়ে যাওয়ার চেয়ে তুমি হয়তো আমাকে এখানেই রেখে যেতে চাইবে। সুখরঞ্জন বাবুর ওই পরিপাটি করে সাজানো বাংলোটি এই বুনো মেয়েটির উপস্থিতি কল্পনা করতেই ভয় পায়। বাড়িটির সাথে মেয়েটি যে একেবারেই বেমানান সেটি সুখরঞ্জন বাবু খুব ভালো করেই বুঝতে পারলেন। সব কিছু জানা চেনার পর তার মনে হলো মেয়েটিকে বাড়ি নিয়ে না যাওয়াই সমীচীন হবে। এবার সুখরঞ্জন বাবু মেয়েটির অভিব্যক্তি জানার জন্য বললেন, তুমি যদি না যেতে চাও তবে তোমাকে জোর করেই নিয়ে যাব। জোর শব্দটি শোনা মাত্রই মেয়েটি বিদ্যুতের দৃষ্টিতে তাকালো তার দিকে। কথাটা বলা যেন অপরাধ সূচক লেগেছে তার কাছে। চোখের নিমিষে মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। সুখরঞ্জন বাবু মুহূর্তে চমকে উঠল। কোনো সাধারণ মানুষের গতিবিধি এমনটা হতে পারে না। একটা ভোদরের পক্ষে এরূপ কার্যকলাপ স্বাভাবিক হলেও একটা মেয়ের পক্ষে এ আচরণ রীতিমতো বিভ্রান্ত করে দেওয়ার মতো। সুখরঞ্জন বাবু দেখলেন মেয়েটি রক্তচক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। এতক্ষণ তার চেহারার মধ্যে যে বিনম্র ভাবটি চোখে পড়ছিল এখন তা আর নেই। অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছোতে গিয়ে পিছলে পড়ে গেলেন সুখরঞ্জন বাবু। আগাছা ভরা পিছল পুকুর পাড়ে প্রায় শ্যাওলায় ভর্তি। অনেক চেষ্টা করেও কিছুতেই উপরে উঠতে পারলেন না তিনি। তার এইরূপ অবস্থা দেখে মেয়েটি আবারও হেসে উঠল। এবারের হাসিতে কর্কশ হিংস্রভাব অত্যন্ত প্রকট। কিন্তু পর মুহূর্তেই বিস্ময়কর মেয়েটি প্রায় বিদ্যুৎ ঝলকের মতো একটা বুনো ঝোপের ভেতর ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। সুখরঞ্জনবাবু পরিত্রাণের আশায় চিৎকার করতে লাগলেন, প্রাণপণ চেষ্টা করতে লাগলেন সেখান থেকে উদ্ধার পাওয়ার। ঠিক সেই সময় কিছু বন্য আধিকারিক ওই পথ দিয়েই যাচ্ছিলেন। তারা সুখরঞ্জনবাবুর চিৎকার শুনে সেদিকে ছুটে এলেন এবং তাকে অনেক কষ্টে উদ্ধার করলেন। তাদের মধ্যে থেকে একজন সুখরঞ্জনবাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, স্যার, আপনি এখানে কি করছেন? আধিকারিকটির প্রশ্নের উত্তরে সুখরঞ্জনবাবু বললেন, কেন, জঙ্গলের এদিকটা আসা নিষেধ নাকি? না মানে এদিকটায় আমরা তেমন কেউ আসি না, অনেকে বলে নাকি। কথাটি বলেই থমকে গেলেন সেই আধিকারিক। সুখরঞ্জনবাবু আর কথা বাড়ালেন না, তিনি শুধু একটা কথাই বললেন, আশ্চর্য, কি অদ্ভুত একটা জন্তু। তৎক্ষণাৎ তার মনে পড়ল নীলকান্তবাবুর কথা। তোদের জঙ্গলে একটা বুনো জানোয়ার আছে। আধিকারিকরা তাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। যাওয়ার পথে আধিকারিকদের মুখে ওই বন্য কিশোরীর সম্পর্কে অনেক অবাস্তব কথা শুনতে পেলেন তিনি। এই ঘটনাগুলির সাথে গ্রামের বাসিন্দার বাচ্চা চুরি যাওয়ার ঘটনার কোনো মিল আছে কিনা তা মনে মনে যাচাই করতে লাগলেন। বাড়িতে ঢোকা মাত্রই তার মাথাটা ঘুরে গেল। ঘরের আসবাবপত্র কেমন যেন ছড়ানো ছিটানো, কেউ যেন এসেছিল, তার প্রভাব বেশ স্পষ্ট। কিন্তু জঙ্গলে এই বাংলোর হদিশ কে পেল? এছাড়া বাড়ির বাইরে তো সিকিউরিটি গার্ড আছে। জিনিসপত্রগুলো কোনো রকমে গুছিয়ে রাখলেন সুখরঞ্জনবাবু। জঙ্গলে শিকারের সংখ্যা বাড়তে লাগলো। লোকজনের খামার থেকে গৃহপালিত পশু চুরি হয়ে যাচ্ছিল, বন্য জীবজন্তু গায়েব হয়ে যাচ্ছিল। পাহাড় থেকে ভেড়ার ছানাগুলোকে কারা যেন তুলে নিয়ে যাচ্ছিল। এই নালিশ তার কানেও পৌঁছালো। সুখরঞ্জনবাবু মনে মনে ভাবল, এ কি করে সম্ভব? এই বুনো মেয়েটি একটা চতুর শিকারী কুকুর নিয়ে সত্যিই কি শিকার ধরে বেড়াচ্ছে? ও আগের দিন বলেছিল
চার পায়ে শিকার ধরে, কিন্তু আবার এইরকম অদ্ভুত ইঙ্গিতও দিয়েছিল যে কোনো কুকুরও ওর সঙ্গে আসতে চাইবে না, তার উপর আবার রাতে। ব্যাপারটা নিঃসন্দেহে রহস্যময়। গত মাসে ঘটে যাওয়া বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো তার মনে দুশ্চিন্তার মেঘকে আরো গাঢ় করে তুলল। ঠিক সেই সময় এক আগন্তুক ঘরে এসে ঢুকলো। লোকটি বাচ্চা চুরি যাওয়ার ব্যাপারটা নিয়ে সুখরঞ্জন বাবুকে কিছু কথা বললেন। তিনি বললেন, 2 মাস আগে যে বাচ্চাটি চুরি গিয়েছিল সেটি কোনো সাধারণ কারণে নয়। ছেলেটির মা বারবারই একই কথা বলে যাচ্ছেন। বাড়ির পেছনে পাহাড়ের দিক থেকে তিনি একটা আর্তনাদ শুনতে পেয়েছিলেন। ঠিক সেই দিনই তার বাচ্চাটি চুরি হয়ে গিয়েছিল। পাহাড়ের কোণে বিভিন্ন প্রান্তে খোঁজখবর লাগানোর পরও বাচ্চাটির হদিশ মেলেনি। সুখরঞ্জন বাবু লোকটিকে বলে, কিন্তু এই ঘটনা আপনি আমাকে বলছেন কেন? তার পেছনে মস্ত বড় কারণ আছে দাদাবাবু। আমি 2 দিন ধরে আপনাকে জঙ্গলের এদিক ওদিকে দেখছি। ওই জায়গাটিতে সচরাচর কেউ যায় না। ওই জায়গাটি নাকি তার আস্তানা, আতুর ঘরও বলতে পারেন। তুমি কার সম্পর্কে কথাটা বলছো? আমি তো তোমাকে কারো ইঙ্গিত দিইনি। লোকটি বলল, সে আপনার ঘরেও আসবে বাবু, অত মেলামেশা করবেন না। আপনি আমাকে চিনবেন না, আমি পাশেই গ্রামে থাকি। আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য ছিল। এই বলে লোকটি হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। সমস্ত কিছু বিষয়টিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলেছিল। সুখরঞ্জন বাবুর কাছে সমগ্র বিষয়টি ধোঁয়াশায় পরিণত হচ্ছিল। বারবার তার মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, তাহলে সব কিছুর মূলে কি ওই বুনো মেয়েটাই? সেদিন রাতে এক ভয়ঙ্কর আর্তচিৎকার শুনতে পেলেন সুখরঞ্জন বাবু। জঙ্গলের গভীরে কোনো নেকড়ের আর্তচিৎকার। জঙ্গলের নিস্তব্ধতাকে ভেদ করে তার কানে এসে বিঁধছিল। কোনো সাধারণ নেকড়ের চিৎকার এটি ছিল না। পরের দিন সকালে তার বাড়ির সামনে বেশ কিছু লোম পড়ে থাকতে দেখলেন সুখরঞ্জন বাবু। ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন সেটি কোনো নেকড়ের লোম নয়। তাহলে এটি কি ছিল? বাকি আধিকারিকদেরও এই বিষয়টির সাথে পরিচয় করতে চাইলে কেউ তেমন কোনো সঠিক উত্তর দিতে পারল না। বিষয়টি আরো বেশি গুরুগম্ভীর হয়ে গেল তার কাছে। স্বভাব বিরুদ্ধভাবে তার আবিষ্কারের কথা সবাইকে বলে বেড়ানো সমীচীন মনে করলেন না তিনি। বিষয়টি নিয়ে তিনি সকলের সাথে আলোচনা করতে চাইলেন না। এই রহস্যের উদ্ঘাটন করা কঠিন হলেও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই তার পদ নিয়ে সন্দেহ করতে পারেন। এমন সম্ভাবনাও রয়েছে যে হারানো ভেড়া, গৃহপালিত পশুর জন্য তার বাড়িতে মোটা অঙ্কের ক্ষতিপূরণের বিলও এসে হাজির হতে পারে। সেদিন রাতে ঠিক করে কিছু খেতেও পারলেন না সুখরঞ্জন বাবু। পরের দিন সকালে প্রাতরাশের সময় সুখরঞ্জন বাবু স্পষ্ট বুঝতে পারলেন গতকালের ঘটনার অস্বস্তিকর অনুভূতি তার মন থেকে পুরোপুরি মিলিয়ে যায়নি। তিনি ঠিক করলেন একটি গাড়ি নিয়ে পাশের শহরে যাবেন। আপাতত কয়েকদিনের জন্য নীলকান্তবাবু সেই শহরের একটি হোটেলে উঠেছেন। তার সাথে বিগত দিনে ঘটে যাওয়া সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা দরকার বলে মনে করলেন তিনি। এর আসল তথ্য তাকে খুঁজে বার করতেই হবে। সুখরঞ্জন বাবু তার বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে যাবেন, এমন সময় দেখলেন ড্রয়িং রুমের গদিয়াটা সোফার ওপর বিশ্রামের ভঙ্গিতে হাত পা ছড়িয়ে শুয়ে আছে জঙ্গলের সেই বন্য মেয়েটি। শেষবার তিনি যেমন দেখেছিলেন তার চেয়ে ওর শরীর এখন শুকনো,
তবে সাজ পোশাকে অন্য কোনো পরিবর্তন নজরে পড়ল না। সুখরঞ্জন বাবুর দিকে তাকিয়ে মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু যেন বোঝাতে চাইছিল। তার প্রতিটি ইঙ্গিতই যথেষ্ট রহস্যময়। কোন সাহসে এখানে এসেছো? ভয়ঙ্কর সুরে প্রশ্ন করলেন সুখরঞ্জন বাবু। শান্ত স্বরে মেয়েটি বলল, ভাবলাম জঙ্গলে একা থেকে আর কি হবে, তাছাড়া তুমি তো বলেছিলে জঙ্গলে একা না থাকতে। মেয়েটিকে দেখে আজকে আর দয়া করতে ইচ্ছা করল না তার। মেয়েটির এমন আকস্মিক আবির্ভাবের কারণ বুঝতে পারলেন না সুখরঞ্জন বাবু। আমায় এখন বেরোতে হবে, তুমি আপাতত যাও। এই বলেই মেয়েটিকে হাত ধরে বার করে দিলেন সুখরঞ্জন বাবু। মেয়েটি কিছুই বলল না। সুখরঞ্জন বাবু পরিষ্কার জানিয়ে দিলেন, আমি না থাকলে এখানে আসবে না আর কোনোদিন। বাংলোর বাইরে আসতেই চোখের নিমিষে অন্ধকারে গায়েব হয়ে গেল মেয়েটি। এত তাড়াতাড়ি কিভাবে কোনো মানুষের পক্ষে চোখের আড়াল হয়ে যাওয়া সম্ভব? গাড়িতে যেতে যেতে বারবার তার একটা কথাই মনে পড়ছিল। মেয়েটির চালচলন সত্যিই ভীষণ রকম অদ্ভুত। শুধু তাই নয়, আজকে হঠাৎই মেয়েটি তার বাংলোয় এসে যেভাবে আরাম করছিল সেটাও বড্ড অবাক করে দেওয়ার মতো। কিন্তু মেয়েটি বাংলোয় এলোই কিভাবে? ঘটনা অনেক হলেও কোথাও না কোথাও যোগসূত্রের কেন্দ্রবিন্দু এই মেয়েটি, এমনটাই মনে হতে থাকলো সুখরঞ্জন বাবুর। পথে যেতে যেতে হঠাৎ তার গাড়িটা থমকে দাঁড়ালো। সুখরঞ্জন বাবু দেখল গাড়ির সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। গাড়ির হেডলাইটের আলোটা গিয়ে পড়েছে তার মুখে। তিনি দেখে চমকে উঠলেন। সেই বন্য মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অজস্র নেকড়ে। নেকড়েগুলো গো গো করে শব্দ করছে, যেন তীব্র প্রতিবাদের সুর ভেসে আসছে তাদের গলার স্বর থেকে। কোন সত্যকে লুকাতে চাইছে তারা? আর তাদের প্রতিনিধিত্ব করছে এই মেয়েটি। সুখরঞ্জন বাবু তাদের তোয়াক্কা না করে সজোরে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। নীলকান্ত বাবুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। নীলকান্ত বাবু তাকে দেখেই বুঝতে পারলেন পূর্বের ঘটে যাওয়া ঘটনাগুলির সত্যতা যাচাইয়ের স্বার্থেই সুখরঞ্জন বাবুর আগমন। তাই তিনি অবাক হলেন না। সুখরঞ্জন বাবু বড্ড তাড়া নিয়েই সেদিনকে গিয়েছিলেন। রাতটা ওখানে কাটানো তার পক্ষে সম্ভব ছিল না। নীলকান্ত বাবুকে তিনি পূর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ চাইলেন। কিছু অধরা সত্যের কথা জানতে চাইলেন তার কাছ থেকে। নীলকান্ত বাবু বললেন, তোর ওখান থেকে যেদিন চলে আসি তার আগের দিন সন্ধ্যায় তোদের বাগানের দরজার কাছে কতগুলো আগাছা ঝোপের আড়ালে আমি দাঁড়িয়েছিলাম। দেখছিলাম অস্ত যাওয়া সূর্যের মিলিয়ে আসা আলো। হঠাৎ এক নগ্ন কিশোরীকে নজরে পড়ল। ভাবলাম হয়তো গ্রামেরই কোনো বাসিন্দা আশেপাশের কোনো পুকুরে স্নান করতে এসেছে। মেয়েটিও খোলা পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। হাবভাব ভীষণই অদ্ভুত মনে হচ্ছিল। ওর দাঁড়ানোর বন্য ভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল। আমি কিছুই না বুঝেই মেয়েটির পিছু করলাম। মেয়েটির খুব কাছাকাছি এসে তাকে ডাকতে যাব, ঠিক সেই সময় সূর্য অস্ত চলে গেল পাহাড়ের আড়ালে। সমস্ত কমলা ও গোলাপি রং সামনের প্রাকৃতিক দৃশ্য থেকে মুছে গেল, আর পড়ে রইল ধূসর ঠান্ডা ছায়া। আর ঠিক সেই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। মেয়েটি হঠাৎই অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল মানে? উত্তেজিতভাবে জানতে চাইলেন সুখরঞ্জন বাবু। নীলকান্ত বাবুর স্থির দৃষ্টি সন্দেহটা আরো বাড়িয়ে দিল। সব থেকে অদ্ভুত ছিল সেই ব্যাপারটাই। খোলা পাহাড়ের ঠিক যে জায়গায়
1 সেকেন্ড আগেও একটা মেয়ে দাঁড়িয়েছিল, এখন সেখানে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল নেকড়ে। গায়ের রং কুচকুচে কালো, সদন্ত চকচক করছে, হলদে চোখ দুটো নৃশংসতায় ভরা। কথাটা শেষ করেই ভয় পেয়ে কাঁপতে থাকলো নীলকান্ত বাবু। কিন্তু সুখরঞ্জন বাবুর মনের মধ্যে তখনও সাহসের শেষ শিখাটি জ্বলন্ত হয়ে রয়েছে। উনি এসব অবান্তর কথায় বিশ্বাস করতে পারলেন না, কারণ মেয়েটিকে স্বচক্ষে তিনি দুবার দেখেছেন। বন্য মেয়েটিকে মানুষ নেকড়ে আখ্যায় ভূষিত করা চলে না। ওই মুহূর্তেই তিনি সেই স্থান ত্যাগ করলেন, গাড়ি নিয়ে জঙ্গলের পথ ধরে ফিরতে লাগলেন। মেয়েটির সত্যতা অন্বেষণে তিনি আরও আগ্রহী হয়ে উঠলেন। জঙ্গলের মধ্য দিয়ে সজোরে গাড়ি চালাতে লাগলেন। এমন সময় গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘন জঙ্গল। সেই নিশ্চিদ্র অন্ধকারের মায়া ভেদ করে সামনে এসে দাঁড়ালো একটি হিংস্র বাঘ। সুখরঞ্জন বাবুর সঙ্গে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার সবসময় থাকত, কিন্তু বাঘের আয়তন এতটাই বড় ছিল যে রিভলভারটি তার তুলনায় অনেক ছোট। বন্য এই বাঘের কাছ থেকে রেহাই পাওয়ার তার পক্ষে সম্ভব হবে কিনা সেই মুহূর্তে বুঝতে পারছিলেন না তিনি। ওই বাঘের সাথে আরো কিছু বাঘ এসে জুটল। 3-4টে বাঘ মিলে ঝাঁপিয়ে পড়ল তার গাড়ির উপর। ঠিক সেই সময়ই কারো হিংস্র চিৎকারের শব্দ শুনতে পেলেন, যা বাঘের গর্জনের চেয়েও মারাত্মক। চোখের সামনে দেখতে পেলেন মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। গাড়ির হেডলাইটের আলোটি এসে পড়ল মেয়েটির মুখে। সুখরঞ্জন বাবু ভয় এবং আতঙ্কে চিৎকার করে উঠলেন। তিনি দেখলেন মেয়েটির অর্ধেক শরীর নেকড়েতে পরিণত হয়েছে, আর বাকিটা ধীরে ধীরে পরিবর্তনশীল। খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ চেহারাটা বদলে গেল। এখন সে কোনো মেয়ে নয়, জলজান্ত একটি নেকড়ে। নেকড়েটিকে দেখা মাত্রই বাঘের দলগুলো ক্রমাগতভাবে পেছনের দিকে সরতে লাগলো। গাড়িটির চারপাশ ঘিরে রেখেছিল তারা। নিমেষের মধ্যে স্থানটি ফাঁকা করে দিয়ে চলে গেল। নেকড়েটি গাড়ির সামনে তীব্রভাবে তারস্বরে চিৎকার করেই জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। সুখরঞ্জন বাবু তখনও ভয়েতে থরথর করে কাঁপছে। সেদিন ছিল পূর্ণিমার রাত। খোলা পাহাড়ের বুকে নেকড়ের আর্তচিৎকার যেন জঙ্গলের পরিবেশকে জীবন্ত করে তুলল। পরিবেশ থেকে সমস্ত রং পলকে অদৃশ্য হয়ে গেল। সুখরঞ্জন বাবুর কানে এলো এক তীক্ষ্ণ আর্তচিৎকার। জঙ্গল যেন ক্রমাগতভাবে তার কাছে অপরিচিত হয়ে উঠতে লাগলো। তার জীবনে দেখা সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এটি। সত্য এবং মিথ্যের মধ্যেও এমন কিছু থাকে যা কল্পনাতীত। গাড়ি থেকে নেমে সেদিন সুখরঞ্জন বাবু দেখতে পেয়েছিলেন মেয়েটির ছিন্ন বিচ্ছিন্ন জামা কাপড় পরে রয়েছে। সেই জামা কাপড়গুলি তার অচেনা ছিল না। এরপর তিনি সেখান থেকে বদলি নিয়ে অন্য কোথাও চলে যান, আর কোনোদিনও যাতে সেই আতঙ্কের সাক্ষী তাকে থাকতে না হয়। তবে এই বন্যপ্রাণীটির জন্যই তিনি সেদিন দ্বিতীয়বার জীবন লাভ করলেন। একথা তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে লিখে গিয়েছেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন।
রহস্য। ভয় মানে